আজ বলবো কলকাতার ইতিহাস সম্পর্কে। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী, সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসাবে বিরাজমান। এটি 1911 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। পরবর্তীকালে এটা অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয়। শুধুমাত্র লন্ডনের পরই দ্বিতীয় স্থানে অবস্থিত এটাকে সাম্রাজ্যের দ্বিতীয় নগর হিসাবে বিবেচনা করা হতো। এর নিজস্ব মার্জিত ঔপনিবেশিক স্থাপত্যের জন্য কলকাতাকে প্রাসাদ নগরীও বলা হতো। বঙ্গোপসাগর থেকে প্রায় 138 কিলোমিটার উত্তর দিকে হুগলি ভাগীরথী নদীর বাম পূর্ব তীরে অবস্থিত। এটি অন্য তিন দিক থেকে উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা দ্বারা বেষ্টিত। প্রাক ব্রিটিশ যুগ। কলকাতার নিকটবর্তী চন্দ্রকেতুগড়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে যে এই অঞ্চলটি বিগত 2000 বছরও বেশি সময়কাল ধরে জনবসতিপূর্ণ। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একাধিক গ্রন্থে হুগলি নদীর তীরবর্তী কলিকাতা গ্রামের উল্লেখ পাওয়া যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিপ্রদাস পিপালায়ের মানসা বিজয় কাব্য 1995 খ্রিস্টাব্দে, মুকুন্দরাম চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডী, সৈয়দ আলাওলের পদ্মাবতী, কৃষ্ণনাম দাসের কালিকা মাঙ্গল, সনাতন ঘোষালের ভাষা ভাগবত এবং কৃষ্ণদাসের নারদ পুরাণ। 1582 সালে রাজা টোডরমলের নির্দেশে সমগ্র বাংলা সুবা জরিপ করে ওয়ালিসি জমাতুমার নামে একটি তালিকা প্রস্তুত করা হয়। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে উদ্ধৃত এই তালিকাটিতে কলিকাতা গ্রামটির উল্লেখ রয়েছে। এছাড়াও গোলাম হোসেন সেলিম রচিত রিয়াজুস সালাতিন নামক একটি ফার্সি গ্রন্থেও কলিকাতা গ্রামের উল্লেখ রয়েছে। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য বিস্তারের উদ্দেশ্যে এই অঞ্চলে পদার্পণ করে। এই সময় থেকেই শহর কলকাতায় লিখিত ইতিহাসের সূচনা। জব চার্নক নামে কোম্পানির এক প্রশাসককে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ কলকাতার প্রতিষ্ঠাতা মনে করতেন, যদিও আধুনিক গবেষণাগার এই মত খণ্ডন করেছেন। 2003 সালে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কলকাতার প্রতিষ্ঠাতা অভিধায় অভিহিত করা যাবে না। সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দী। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে বর্তমান কলকাতা অঞ্চলটি সুতানুটি, গোবিন্দপুর, ডিহি কলিকাতা নামে তিনটি গ্রামে বিভক্ত ছিল। গ্রাম তিনটি ছিল বাংলার নবাবের প্রত্যক্ষ শাসনাধীনে। এই সময় প্রবল প্রতিদ্বন্দ্বী ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি শক্তিগুলিকে প্রতিহত করার উদ্দেশ্যে ইংরেজ কর্তৃপক্ষ গোবিন্দপুরে একটি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন। 1702 সালে ফোর্ট উইলিয়াম দুর্গর নির্মাণ কার্য সমাপ্ত হয়। এই দুর্গটি ছিল একাধারে একটি সেনানিবাস এবং আঞ্চলিক সেনা কার্যালয়। কলকাতা প্রেসিডেন্সি সিটি ঘোষিত হয় এবং পরে বাংলা প্রেসিডেন্সির সদরে পরিণত হয়। এই সময় ফরাসি বাহিনীর সঙ্গে কোম্পানির ছোটোখাটো সংঘর্ষ লেগেই থাকত। ফরাসিদের ঠেকাতে 1756 সালে কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার শুরু করে। বাংলার তদন্তি নবাব সিরাজউদ্দৌলা এই সামরিক আয়োজনের প্রতিবাদ জানালেও ইংরেজ কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেননি। ক্ষুব্ধ সিরাজ এরপর কলকাতা আক্রমণ করে দুর্গ দখল করে নেন এবং ইংরেজদের কলকাতা থেকে বিতাড়িত করেন। এরপরেই ইংরেজরা কুখ্যাত অন্ধকূপ হত্যার গল্প রটনা করে। অবশ্য 1 বছর পরে রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানির বাহিনী কলকাতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। 1772 সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষিত হয়। পরবর্তীকালে 1864 সাল থেকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী অধুনা উত্তরাখণ্ড রাজ্যের শৈল শহর সিমলায় সাময়িকভাবে স্থানান্তরিত করার রেওয়াজ শুরু হয়। 19 শতাব্দীর প্রথম ভাগে কলকাতার চারপাশের জলাভূমিগুলি বুঝিয়ে ফেলা হয়।
হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে গভর্নমেন্ট প্লেস বা অফিস পাড়া। লর্ড ওয়েলেসলির গভর্নর জেনারেল 1797 থেকে 1805 খ্রিস্টাব্দের শাসনকালে শহরের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল। তার আমলেই কলকাতার অধিকাংশ সরকারি ভবনের নির্মাণ কার্য শুরু হয়। এই ভবনগুলির বিশালতা এবং স্থাপত্য সৌকর্যই কলকাতাকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস সম্মান প্রদান করেছিল। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আফিম ব্যবসার অন্যতম কেন্দ্রও ছিল কলকাতা। স্থানীয়ভাবে উৎপাদিত আফিম কলকাতায় নিলামে উঠত এবং তারপর জাহাজ বন্দি করে তা চীনে পাঠানো হতো। নবজাগরণ। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। শহরের দক্ষিণে যে অংশে ব্রিটিশরা বাস করতেন সেটিকে ইংরেজিতে বলা হতো ওয়াইন টাউন, লাতিন লিপি হোয়াইট টাউন, এবং উত্তরে যে অংশে ভারতীয়রা বাস করত সেটিকে ইংরেজিতে বলা হতো ব্ল্যাক টাউন, লাতিন লিপির ভাষায় ব্ল্যাক টাউন। 1850-এর দশক থেকে কলকাতা শহর বস্ত্রবয়ন এবং পাট শিল্পে বিশেষ সমৃদ্ধি অর্জন করতে শুরু করে। এর ফলে ব্রিটিশ সরকার এখানে রেলপথ এবং টেলিগ্রাফ প্রকল্পের মতো পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পে প্রচুর অর্থ বিনিয়োগ করেন। ব্রিটিশ এবং ভারতীয় সংস্কৃতির মিশ্রণে শহুরে বাঙালিদের মধ্যে এক নব্য বাবু শ্রেণীর উদ্ভব ঘটিয়েছিল। এই বাবুরা ছিলেন সাধারণত উচ্চবর্ণীয় হিন্দু, ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং সংবাদপত্রের পাঠক। পেশাগতভাবে এরা ছিল জমিদার, সরকারি কর্মচারী, শিক্ষক। ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণ নামে পরিচিত যে যুগান্তকারী সামাজিক এবং সাংস্কৃতিক সংস্কার আন্দোলন বাঙালি সমাজের চিন্তাধারা ও রুচির আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছিল তার পটভূমিও ছিল এই কলকাতা শহর। বাংলার নবজাগরণ শুধু বাংলা নয়, সমগ্র ভারতের পথপ্রদর্শক ছিল। এই আন্দোলনের পুরোধা পুরুষেরা ছিলেন রাজা রামমোহন রায়, হেনরি লুই লিভিয়ান ডিরোজিও, রামতনু লাহিড়ী, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদেব, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ প্রমুখ ব্যক্তিবর্গ। ভারতের স্বাধীনতা আন্দোলন। 1883 সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় সম্মেলনের আয়োজন করেন। এটি ছিল ঊনবিংশ শতাব্দীর ভারতের প্রথম রাজনৈতিক সম্মেলন। এরপর ধীরে ধীরে কলকাতা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। বিশেষত বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয় কলকাতা শহর। 1905 সালে সাম্প্রদায়িক ভিত্তিতে বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতায় ব্যাপক গণবিক্ষোভ ও ব্রিটিশ দ্রব্য বয়কট স্বদেশী আন্দোলন শুরু হয়। এইসব গণ আন্দোলনের তীব্রতা এবং দেশের পূর্বভাগে অবস্থিত কলকাতা থেকে দেশ শাসনের প্রশাসনিক অসুবিধার কারণে 1911 সালে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়। 1923 সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্টের অধীনে কলকাতা স্থানীয় স্বায়ত্তশাসন কর্তৃপক্ষ কলকাতা পৌর সংস্থা প্রতিষ্ঠিত হয়। 1924 সালে এই পৌর সংস্থার প্রথম মেয়র নির্বাচিত হন চিত্তরঞ্জন দাস। পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, আবুল কাজেম ফজলুল হক প্রমুখ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা এই পদ অলংকৃত করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি সেনাবাহিনী একাধিকবার কলকাতা শহর এবং বন্দরে বোমা নিক্ষেপ করেছিল। কলকাতায় জাপানি বোমা বর্ষণের প্রথম ও শেষ ঘটনাটি ঘটে যথাক্রমে 1942 সালের 20 ডিসেম্বর এবং 1944 সালের 24 ডিসেম্বর। যুদ্ধের সময় কলকাতায় 50-এর মন্বন্তরে লক্ষাধিক মানুষ অনাহারে মারা যান। এই মন্বন্তরের কারণ ছিল সামরিক তাণ্ডব, প্রশাসনিক ব্যর্থতা, প্রাকৃতিক দুর্যোগ। 1946 সালে পৃথক মুসলিম রাষ্ট্র পাকিস্তানের দাবিতে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গায় কলকাতায় 4000-এরও বেশি মানুষ প্রাণ হারান। ভারত বিভাগের সময়ও বহু মানুষ সাম্প্রদায়িকতার শিকার হন। দেশভাগের পর বহু সংখ্যক মুসলমান পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। এই দেশে লক্ষ লক্ষ হিন্দু কলকাতায় চলে আসেন। এর ফলে শহরের জনপরিসংখ্যানে এক বিরাট পরিবর্তন সূচিত হয়। স্বাধীনতার উত্তর যুগ। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলেও ব্রিটিশ বাংলা প্রেসিডেন্সির হিন্দু প্রধান পশ্চিমাঞ্চল পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। কলকাতা এই রাজ্যের রাজধানীর মর্যাদা পায়।
এই সময় দেশভাগজনিত তীব্র অর্থনৈতিক সংকট এবং পূর্ব পাকিস্তান থেকে হিন্দু শরণার্থীদের ব্যাপক হারে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রাজ্যের তথা শহরের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই সমস্যার মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় একাধিক কার্যকরী উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন। কলকাতার জনসংখ্যার চাপ কমাতে শহরের উপকণ্ঠে 24 পরগনা জেলার অধুনা অর্থাৎ উত্তর 24 পরগনা, সল্টলেক অধুনা বিধাননগরের একটি অংশ এবং নদিয়া জেলার কল্যাণী নামে দুটি পরিকল্পিত উপশহর গড়ে তোলা হয়। কলকাতা বন্দরের সাহায্যার্থে সহযোগী হলদিয়া বন্দর নির্মিত হয়। হুগলি নদীর নাব্যতা রক্ষা করার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণের পরিকল্পনাও গৃহীত হয়। স্বাধীনতার পর 1951 থেকে 56 সালের মধ্যে কর্পোরেশন আইন সংশোধন করা হয়। 1980 সালে পশ্চিমবঙ্গ সরকার শেষবার এই আইন সংশোধন করেন। সংশোধিত নতুন আইন কার্যকর হয় 1984 থেকে 1992 সালের মধ্যে। ভারতীয় সংবিধানের 74তম সংশোধনী বিল পাশ হলে কলকাতার পৌর সংস্থা সামাজিক ন্যায় এবং আর্থিক উন্নয়ন স্বার্থে পরিকল্পনা গ্রহণের ক্ষমতা পায়। বিধানচন্দ্রের মৃত্যুর পর 1960 থেকে 70-এর দশকে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, ধর্মঘট, জঙ্গি নকশাল আন্দোলনের ফলে শহরের পরিকাঠামো ব্যবস্থা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে শহরের অর্থনৈতিক অবক্ষয়ের সূত্রপাত ঘটে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের বহু সংখ্যক মানুষ শরণার্থী হিসাবে কলকাতায় আশ্রয় নিলে শহরের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। আবার বিংশ শতাব্দীর শেষ ভাগে কলকাতা শহরই ছিল ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র। পশ্চিমবঙ্গের 34 বছরের সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট শাসন বিশ্বের দীর্ঘতম মেয়াদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কমিউনিস্ট সরকারের একটি উদাহরণ। 1980-র দশকের মধ্যভাগে কলকাতাকে ছাপিয়ে মুম্বাই, তৎকালীন নাম বোম্বাই, ভারতের সর্বাধিক জনবহুল শহরের শিরোপা অর্জন করেন। 1990-এর দশকে ভারত সরকারের অর্থনৈতিক উদারীকরণের নীতি শহরের অর্থনৈতিক হৃদগৌরব পুনরুদ্ধারের অনেকাংশে সহায়ক হন। 2000 সাল থেকে তথ্য প্রযুক্তি শিল্প কলকাতার অর্থনীতিকে নতুন গতির সঞ্চার করেছে। শহরের উৎপাদন ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব হয়েছে। 2001 সালে কলকাতার ইংরেজি নাম ক্যালকাটা, লাতিন লিপিতে কালকাটা বদলে কলকাতা, লাতিন লিপিতে কলকাতা করার ফলে পৌর সংস্থাটির নাম কলিকাতা পৌর সংস্থার পরিবর্তে কলকাতা পৌর সংস্থা করা হয়। ইতিহাস সম্পর্কে আরও অনেক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।